এদেশের মানুষ তো জানে যে এটা কি সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান নাকি কেউ করে দিয়েছে। ফ্যাসিজম কিভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছিল, এই গণতন্ত্রের স্বাভাবিক পথকে রুদ্ধ করে দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘ জুলাইয়ের বর্ণনা করার চেষ্টা করেছেন, বলেছেন আসলে যেটা সত্য ঘটনা তুলে ধরবার চেষ্টা করেছেন সাঈদ খান। তো এখানে যে বিষয়টা বারবার এই পতিত সরকারের যারা আছেন বা সমর্থন করেন তাদের পক্ষ থেকে বারবার বলা হয় যে ২৪শে জুলাই মাসের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন একটি তীব্র সরকার পতন আন্দোলনের রূপ নেয়, কিন্তু সাধারণ শিক্ষার্থী ও জনতার এই স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মূল নকশা বা ম্যাটিকুলাস ডিজাইন বলে তারা মন্তব্য করেছেন, মন্তব্য করছেন। আপনার কি মনে হয় সে মেটিকুলাস ডিজাইন মানে এই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন বা শেখ হাসিনার পতন করানো হয়েছে, বিষয়টি কেমন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা চ্যানেল এস দেখছেন প্রত্যেকের প্রতি নিরন্তর শুভেচ্ছা। আমার সহ আলোচক নির্যাতিত নিপীড়িত সাংবাদিক জনাব সাঈদ খান এবং আপনার প্রতিও অনেক শুভেচ্ছা। জুলাইয়ের প্রথম দিন, রক্তঝরা জুলাই, আমাদের চোখের সামনে অভূতপূর্ব বিপ্লব হয়েছে। এটা আমাদের এক জীবনে পরম সৌভাগ্য। জুলাইয়ের এই প্রথম দিনে জুলাইয়ের শহীদ, আহত এবং যারা সংগঠক ছিলেন, সর্বোপরি এদেশের মা বোন দেশপ্রেমিক জনতার প্রতি সশ্রদ্ধ সালাম, ভালোবাসা। ওই যে কবিতার 4টি লাইন, যে উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন, যারা বুলেটের সামনে হাত বাড়িয়ে দিয়েছিলেন, তারা কিন্তু কখনোই চিন্তা করেননি যে আমি ক্ষমতায় গিয়ে কোনো সুবিধা আদায় করব। তারা কেবলমাত্র দেশের জন্যে, কেবলমাত্র দেশ মাতৃকাকে উদ্ধারের জন্যে জীবনকে সঁপে দিয়েছিলেন। অসাধারণ আত্মত্যাগ আমাদের চোখের সামনে এই বিপ্লব আমরা দেখেছি। আমরাও মানে এর জন্য গর্বিত, আনন্দিত তো বটে অবশ্যই এবং শিহরিত। দেখুন, আমরা যদি সামগ্রিক ইতিহাস পর্যালোচনা করি, যে ধরনের একটা মন্তব্য আপনি বললেন যে একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে, যারা ক্ষমতাচ্যুত হয়ে যায় তারা এই ধরনের বক্তব্যই উপস্থাপন করে। আমরা যুগে যুগে যদি ফ্যাসিস্ট বা হিটলারীয় শাসন ব্যবস্থার দিকে তাকাই, তাদের যখন পতন হয়েছে তখন এ ধরনের বক্তব্যই দিয়েছেন। তারা জন আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের বিপরীতে দাঁড়িয়ে ওই বিপ্লবকে নস্যাৎ করবার জন্যে বা গণ অভ্যুত্থানকে নালিফাই করবার জন্যে নানা ধরনের বয়ান হাজির করেছে। কিন্তু আমরা তো জানি, এদেশের মানুষ তো জানে যে এটা কি সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান নাকি কেউ করে দিয়েছে। দেখুন, গত 16 বছরে ফ্যাসিজম কিভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছিল। মানে আমরা তো একটা বলি আওড়াই যে ধর্মীয় সাম্প্রদায়িকতা আমাদের আছে বাংলাদেশে, কিন্তু আমি মনে করি ধর্মীয় সাম্প্রদায়িকতার চেয়ে আমাদের এখানে রাজনৈতিক সাম্প্রদায়িকতা এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল যে শুধুমাত্র মতের কারণে, শুধুমাত্র বক্তব্যের কারণে, শুধুমাত্র চিন্তার কারণে আপনি হত্যাযোগ্য, এই ধরনের ন্যারেটিভই প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত 16 বছর তিল তিল করে মানুষ লড়াই করে করে জুলাইয়ে অবতীর্ণ হয়েছে। এটা কিন্তু একদিনে হয়নি। এই যে 15 বছর এবং 1/11-এর 2 বছর, মানে 17 বছর, আমি যদি মোটা দাগে বলি, এই 17 বছর ধরেই বিভিন্নভাবে মানুষ সাহসিকতা দেখিয়েছে, লড়াই করেছে। এই সাহসিকতা, লড়াই, সকল কিছুর ফলাফল হচ্ছে জুলাইয়ের 1 মাসের আন্দোলন এবং এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থান। সুতরাং এটা মেটিকুলাস ডিজাইন যদি হতো তাহলে তো অনেক আগেই এই সরকার পড়ে যেত। যদি মেটিকুলাস ডিজাইন হতো, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই তো মানে এত ক্ষমতাই থাকতো, তাহলে এই সরকার তো, পিটার হাস তো অনেক কিছু করছেন, তাই না? আমরা তো সবাই দেখেছি পিটার হাস তো অনেক কিছু করেছেন। এরপরে আরও অনেক অনেক বক্তব্য দেয়া হয়, পশ্চিমা গোষ্ঠীগুলো এইসব করেছে বা চক্রান্ত করেছে বা অন্তরালে নানা ধরনের পরিকল্পনা করেছে। সরকার পড়েনি কেন? একটা সরকার কখন পড়ে যায় বা ক্ষমতাচ্যুত হয়, গদিচ্যুত হয়, মানে ক্ষমতার আসনে শক্তপোক্ত হয়ে বসে থাকা একটা সরকার যে সিদ্ধান্তই নিয়েছে যে আমৃত্যু ক্ষমতায় থাকবে, সে কিভাবে অপসারিত হয়? মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কি অপসারিত হওয়া সম্ভব যদি জনগণের উত্থান না হয়? আর গণ অভ্যুত্থান কি বলে কয়ে আসে? এই যে 2024-এর 6 জানুয়ারি নির্বাচন করেছিল সেই সরকার,
তারা মনে করেছিল যে আরো নতুন 5 বছর ক্ষমতায় থাকবে। জানুয়ারির পর জুলাই এই সরকার পড়ে গেল। যখন মানুষের মধ্যে জাগরণ তৈরি হলো, আমি তো নিজে সাক্ষী, এখানে আমাদের নির্যাতিত একজন সাংবাদিক আছেন, ঘরে ঘরে এই শহীদি চেতনা তৈরি হয়ে গেল যে আমরা রাজপথে নামবো। আমি আমার স্ত্রীকে, আমার কন্যাকে, আমার পুত্রকে আমি আটকে রাখতে পারছি না, তারা মিছিলে যাবেই। তাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা মারা যাব, তবুও মিছিলে যাব, তবুও এই অন্যায়ের প্রতিবাদ করব। এই যে কচিমুখ শিশু রিয়া গোপের কথা বলেন নারায়ণগঞ্জে, শিশু তো বসেছিল তার ঘরে, কিন্তু কিভাবে হেলিকপ্টারে গুলি করে তাকে হত্যা করা হলো। এই যে যদি আহনাফের কথা বলেন, সে সবসময় বলতো যে মা আমি এমন কিছু করব, দেখো সবাই আমাকে নিয়ে গর্ববোধ করবে। মুগ্ধের কথা বলেন, ওয়াসিমের কথা বলেন, আবু সাইদ তো সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। সমসাময়িক সময়ে আপনি দেখেন যে বন্দুকের নলের সামনে এইভাবে 2 হাত বাড়িয়ে জীবন উৎসর্গ করার উদাহরণ কি আছে? নেই। একটা জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় যে আমরা এই ফ্যাসিস্টকে উৎখাত করব বা স্বৈর শাসন আমরা আর দেখতে চাই না, তখনই গণ অভ্যুত্থান সম্ভব হয়। আর এটা কখনো বলে কয়ে আসে না, রক্ত ঘাম শ্রম দিতে দিতে মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকার পরে ঘুরে দাঁড়ায়, তখনই গণ অভ্যুত্থান হয়। সুতরাং এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করে কোনো লাভ নেই, এটা ইতিহাসের একটা অংশ হয়ে গেছে। এবং আপনি জানেন যে জাতিসংঘ সুস্পষ্টভাবে তার যে এই সংক্রান্ত রিপোর্ট, সেখানে আমাদের স্বীকৃতি দিয়েছে। সারা বিশ্বব্যাপী এটা নিয়ে আলোচিত হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে এখন ভারতে পর্যন্ত আমাদের গণ অভ্যুত্থানকে অনুসরণ করে ককরোচ পার্টি গঠন করা হয়েছে, এবং কিভাবে কিভাবে আমরা সফলতায় পৌঁছলাম তা অনুসরণ করে আন্দোলন হচ্ছে। থালাপতি বিজয়, থালাপতি বিজয় হ্যাঁ অসাধারণ সাফল্য দেখিয়েছেন, কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হয়েই। বা সাম্প্রতিক সময়ে যদি নেপালের কথা বলেন, সেখানে ইন্দোনেশিয়া, সেখানে যদি বলেন, তো এখন বিষয়টা হয়েছে কি, যদি কেউ বিতর্কিত করতে চান অনেক ধরনের কথাই তো আপনি বলতে পারবেন। দেখুন 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাংলাদেশে কোনো ধরনের অভ্যুত্থান আন্দোলনের প্রয়োজন ছিল না যদি 3টা বিষয় অনুসরণ করা হতো: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেটা তো হয়নি। দেখুন কিভাবে আমাদের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করা হয়েছে। 1975 সালে বাকশাল কায়েম করা হলো, তাই তো, রুদ্ধ করে দেওয়া হলো টুটি চেপে ধরে। এরপর হত্যাকাণ্ডের ঘটনা ঘটল 15ই আগস্টে। তারপর 1979 সালে একটা নির্বাচন হলো, সব দল মত পথের রাজনৈতিক দলকে নিয়ে একটা নির্বাচিত সরকার এলো। কিন্তু দেখুন 81 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো। 82 সালে আবার সেই স্বৈর শাসন, 90 পর্যন্ত। 91 থেকে আমরা নিঃশ্বাস নিলাম যে এবার গণতন্ত্রের সুবাতাস আমরা পাবো। তারপরে কি 2007 চোখের সামনে আপনি দেখেছেন কিভাবে 111-কে আনা হলো, আমদানি করে আমাদের আশা আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করা হলো ফলস চিঠি দিয়ে, একটা ফলস চিঠি দিয়ে। যে তত্ত্বাবধায়ক সরকার সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তাকে বাতিল করে দেওয়া হলো একটা রায়ের মধ্য দিয়ে এবং পরিকল্পিতভাবে। তারপর দেখুন সুদীর্ঘ 24 কত ঘটনা ঘটেছে। আবার নির্বাচিত সরকার এসেছে, এখন একটা গণতন্ত্রের পথ তৈরি হয়েছে, কিন্তু এখনো শুনছি যে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির মাধ্যমে এই গণতন্ত্রের স্বাভাবিক পথকে রুদ্ধ করে দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তো আমি একটা উদাহরণ আপনাকে দিই, আমাদের বাংলাদেশে 55 বছরে কতগুলো ষড়যন্ত্র হয়েছে। দেখুন প্রতিবেশী ভারতে কি হয়েছে, কেন হয়নি? কারণ আমরা কখনোই ভারতের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো চক্রান্তে লিপ্ত হইনি। কিন্তু অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের নিয়ে চক্রান্ত করেছে বলেই আমরা বারবার হোঁচট খেয়েছি।